ধানের মৌসুমে গ্রামে এসেছি। ছেলে বলল, মা চলো ধানক্ষেতের মধ্য দিয়ে হাঁটি, কত সুন্দর দেখাচ্ছে, সোনালি ধানের ক্ষেতে হাওয়া লাগছে, ঢেউয়ের মতো দোলাচ্ছে। আমরা দুজনে ক্ষেতের আলের উপর দিয়ে হাঁটতে লাগলাম। ছেলে বলল, মা এই ধানের মতোই তুমি সোনালি। ক্ষেতের মাঝখানে একটা পুকুর ছিল। আমরা সেখানে বিশ্রাম নিলাম। ছেলে ধানের শীষ তুলে আমার কানের কাছে নিয়ে গেল। বলল, শোনো কি মধুর শব্দ, সত্যিই বাতাসে ধানের শীষের মৃদু শব্দ হচ্ছিল। পুকুরের পানিতে আমাদের দুজনের প্রতিবিম্ব পড়েছে। ছেলে বলল, মা দেখো আমরা দুজন কত সুন্দর দেখাচ্ছি। তারপর আমার হাত ধরে বলল, এই ধানক্ষেতের মতোই আমার ভালোবাসা তোমার জন্য প্রাকৃতিক এবং সোনালি। সে আরও বলল, মা আমি তোমাকে ভালোবাসি। এই ক্ষেতে যেমন ধান পেকেছে তেমনি আমার মনেও তোমার জন্য ভালোবাসা পেকেছে। তুমি আমার স্ত্রী হও। আমরা এই গ্রামেই কৃষিকাজ করে জীবন কাটাব। ধানক্ষেতের সোনালি রঙে আমার মন রাঙিয়ে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মধুমতি দেবী। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম প্রণব দেবী, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রোহিত আর মিতালি। রোহিত 18 বছর বয়সী, কলেজে পড়ে। মিতালি 14 বছর বয়সী, স্কুলে যায়। আজ থেকে ঠিক 3 বছর আগের ঘটনা। সেই সময় আমরা ঢাকায় থাকতাম। একদিন রাতে প্রায় 12টার দিকে আমার ঘুম ভেঙে গেল। মনে হল কেউ যেন আমার নাম ধরে ডাকছে। উঠে বেডরুমের জানালা দিয়ে বাইরে তাকালাম। রাস্তায় কেউ নেই, শুধু রাস্তার লাইটগুলো জ্বলছে। হঠাৎ দূর থেকে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে এল, মধুমতি আন্টি। মধুমতি আন্টি গু। আওয়াজটা কানে আসছিল, কিন্তু কোথা থেকে আসছে বুঝতে পারছিলাম না। পরদিন সকালে প্রণব বলল, তুমি কি গত রাতে কারো ডাক শুনেছিলে? আমি অবাক হয়ে বললাম, তুমিও শুনেছ নাকি? সে মাথা নাড়ল। হ্যাঁ, আমারও মনে হয়েছিল কেউ তোমার নাম ধরে ডাকছে গি। রোহিত আর মিতালি তখন স্কুল থেকে ফিরেছে। মিতালি বলল, মা আজ স্কুলে আমার এক সহপাঠী বলেছে তার দাদির বাড়িতে নাকি ভূতের আছে। আমি হেসে বললাম, এসব কুসংস্কার। ভূতপ্রেত বলে কিছু নেই গি। কিন্তু পরের রাতেও একই ঘটনা ঘটল। এবার আওয়াজটা আরও স্পষ্ট। মনে হচ্ছিল কেউ আমার বেডরুমের জানালার নিচে দাঁড়িয়ে ডাকছে। আমি প্রণবকে ঘুম থেকে তুললাম। আমরা দুজনে জানালা দিয়ে তাকালাম। একটা সাদা কাপড়ের মতো কিছু একটা নড়ে উঠল, তারপর মিলিয়ে গেল। প্রণব বলল, হয়তো বিড়াল বা কুকুর হবে, কিন্তু আমার মন বলছিল ব্যাপারটা অন্যরকম। সেই রাতে আর ঘুম হল না। তৃতীয় দিন সকালে আমি পাশের বাড়ির মিনাল কাকুর সাথে কথা বললাম। তিনি বললেন, মধুমতি তুমি কি জানো এই বাড়িটার ইতিহাস? আমি মাথা নাড়লাম। তিনি বললেন, এই বাড়িতে আগে একটা পরিবার থাকত। তাদের একটা মেয়ে ছিল, নাম অপর্ণা। মেয়েটা খুব সুন্দর আর মেধাবী ছিল। কিন্তু হঠাৎ একদিন সে নিখোঁজ হয়ে গেল। সবাই খুঁজেছে কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি গি। আমার গা শিউরে উঠল। কাকু আরও বললেন, তারপর থেকে এই বাড়িতে যারাই থেকেছে তারা রাতে অদ্ভুত আওয়াজ শুনেছে। কেউ কেউ বলেছে রাতে একটা মেয়ের ছায়া ঘুরে বেড়াতে দেখেছে গিউ। সেই রাতে আবারও আওয়াজ এল। এবার আমি সাহস করে বারান্দায় বের হলাম। কে তুমি? কি চাও? আমি জিজ্ঞেস করলাম। হঠাৎ একটা মৃদু আওয়াজ ভেসে এল, আমি অপর্ণা। আমার সাহায্য দরকার। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। কিন্তু ভয়ের চেয়ে কৌতূহল বেশি ছিল। কি ধরনের সাহায্য চাও তুমি? আমি জিজ্ঞেস করলাম। আমার পরিবার আমাকে খুঁজছে। তাদের বলে দাও আমি কোথায় আছি। অপর্ণার কণ্ঠস্বর এল। তুমি কোথায় আছো? আমি জানতে চাইলাম। ওল্ড ঢাকার পুরানো কবরস্থানে। নং 103-এর কবরে কি বলেই আওয়াজ মিলিয়ে গেল। পরদিন আমি প্রণবের সাথে ওল্ড ঢাকায় গেলাম। সত্যি 103 নম্বর কবর খুঁজে পেলাম। কবরে লেখা ছিল অপর্ণা দাস, মৃত্যু অজ্ঞাত। কবরস্থানের তত্ত্বাবধায়ক বললেন, এই মেয়েটাকে 15 বছর আগে এখানে পাওয়া গিয়েছিল। কেউ তার পরিচয় জানত না। তাই এভাবেই দাফন করা হয়েছে গি। আমরা অপর্ণার পরিবারের খোঁজ নিলাম। তার বাবা মা তখনও বেঁচে আছেন। তারা জানতে পেরে কান্নায় ভেঙে পড়লেন। এত বছর পর তাদের মেয়ের খোঁজ পেলেন। অপর্ণার বাবা বললেন, অপর্ণা সেদিন কলেজ থেকে ফেরার পথে হারিয়ে গিয়েছিল।
আমরা পুলিশে রিপোর্ট করেছিলাম, সবখানে খুঁজেছি, কিন্তু কোনো হদিস পাইনি গে। সেই রাতে আবার অপর্ণার আওয়াজ এল। এবার সে বলল, ধন্যবাদ মধুমতি আন্টি, আপনি আমার পরিবারের সাথে আমার যোগাযোগ করিয়ে দিয়েছেন। এবার আমি শান্তিতে থাকতে পারব। কিন্তু তুমি আমাকেই কেন বেছে নিলে? আমি জিজ্ঞেস করলাম। কারণ আপনার মন পবিত্র, আপনি মানুষের কষ্ট বুঝেন, আর আপনার দুটো সন্তান আছে, তাই আপনি একজন মায়ের ব্যথা বুঝতে পারেন। সেই রাতের পর থেকে আর কখনো অপর্ণার আওয়াজ শুনিনি, কিন্তু মাঝে মাঝে মনে হয় সে আমাদের পাশেই আছে, আমাদের রক্ষা করছে। কয়েক মাস পর আমরা জানতে পারলাম অপর্ণা আসলে ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তার মৃত্যুর পর একটা অজ্ঞাত পরিচয়হীন মেয়ে হিসেবে তাকে দাফন করা হয়েছিল। তার পরিবার 15 বছর ধরে তার খোঁজ করেছে, কিন্তু খুঁজে পায়নি। এই ঘটনার পর আমার জীবনে অনেক পরিবর্তন এল। আমি বুঝতে পারলাম যে এই পৃথিবীতে অনেক রহস্য আছে যা আমরা বুঝি না। মৃত্যুর পরও হয়তো মানুষের আত্মা থেকে যায় যদি তাদের কোনো অসমাপ্ত কাজ থাকে। কিন্তু আসল রোমাঞ্চ শুরু হল তার কয়েক মাস পর। একদিন রোহিত কলেজ থেকে এসে বলল, মা, আমার একটা বন্ধু আছে, তানভীর। সে বলেছে তার দাদার কাছে একটা পুরানো মানচিত্র আছে। সেই মানচিত্রে নাকি একটা গুপ্তধনের স্থান চিহ্নিত আছে। আমি হেসে বললাম, এসব রূপকথার গল্প, গুপ্তধন বলে কিছু নেই। কিন্তু রোহিত বলল, না মা, তানভীরের দাদা বলেছেন এটা সত্যি। তার পূর্বপুরুষরা ব্রিটিশ আমলে বড় জমিদার ছিলেন। 1947 সালে দেশভাগের সময় তারা তাদের সব সম্পদ লুকিয়ে রেখেছিলেন। মিতালি উৎসাহিত হয়ে বলল, মা, চলো না খুঁজে দেখি, হয়তো সত্যিই কিছু পাব। প্রণব প্রথমে রাজি ছিল না, কিন্তু পরে বলল, চলো দেখা যাক, হয়তো কিছু ইতিহাস জানতে পারব। পরদিন তানভীর আর তার দাদা আমাদের বাড়িতে এলেন। তানভীরের দাদার নাম হরেন্দ্রনাথ মুখার্জি, বয়স প্রায় 75 বছর। তিনি একটা পুরানো চামড়ার থলে থেকে একটা হলদেটে কাগজ বের করলেন। এই মানচিত্রটা আমার দাদার আমলের। তিনি বলে গেছেন এই মানচিত্র অনুসরণ করলে একটা গোপন জায়গায় পৌঁছানো যাবে যেখানে অনেক মূল্যবান জিনিস লুকানো আছে। হরেনবাবু বললেন। মানচিত্রটা দেখে মনে হচ্ছিল খুবই পুরানো। কাগজটা হলুদ হয়ে গেছে, তাতে অনেক চিহ্ন আর কিছু বাংলা আর ইংরেজি লেখা। একটা বড় গাছের ছবি আঁকা, তার পাশে একটা পুকুর, আর তার কাছেই একটা ভাঙা মন্দিরের ছবি। হরেনবাবু বললেন, এই জায়গাটা এখানে কোথাও আছে। আমার দাদা বলেছিলেন এটা ঢাকার বাইরে, কিন্তু খুব দূরে নয়। আমরা ঠিক করলাম পরের শুক্রবার একসাথে খোঁজ করতে যাব। রোহিত আর তানভীর খুবই উৎসাহিত। মিতালিও যেতে চাইল। প্রণব বলল, ঠিক আছে, একটা ট্রিপ হিসেবেই যাওয়া যাক। শুক্রবার সকালে আমরা একটা মাইক্রো ভাড়া করে বের হলাম। প্রথমে সাভারের দিকে গেলাম। মানচিত্র অনুযায়ী খোঁজাখুঁজি করতে লাগলাম, কিন্তু কিছুই মিলছিল না। দুপুরের দিকে আমরা একটা গ্রামে থামলাম। গ্রামের নাম শান্তিগ্রাম। সেখানে চা খেতে বসলাম। চায়ের দোকানদার জিজ্ঞেস করল, আপনারা কি খুঁজছেন? আমরা মানচিত্রটা দেখালাম। দোকানদার বলল, এই জায়গাটা আমার পরিচিত মনে হচ্ছে। আমাদের গ্রামের শেষে একটা পুরানো মন্দির আছে, তার পাশেই একটা বড় বটগাছ আর পুকুর। আমাদের মন উৎফুল্ল হয়ে উঠল। দোকানদার আমাদের পথ দেখিয়ে দিল। গ্রামের মধ্য দিয়ে হেঁটে গেলাম। সত্যিই একটা ভাঙা মন্দির পেলাম, তার পাশে একটা বিশাল বটগাছ আর পুকুর। মানচিত্রে দেখানো জায়গার সাথে পুরোপুরি মিলে গেল। হরেনবাবু বললেন, এইটাই সেই জায়গা। এখন বুঝতে হবে সম্পদ কোথায় লুকানো। মানচিত্রে বটগাছের নিচে একটা চিহ্ন দেওয়া ছিল, আর লেখা ছিল 50 কদম উত্তরে, 10 কদম পূর্বে। আমরা বটগাছ থেকে মাপতে শুরু করলাম। রোহিত আর তানভীর কদম গুনে গুনে হাঁটতে লাগল। 50 কদম উত্তরে গিয়ে তারপর 10 কদম পূর্বে। সেই জায়গায় মাটিতে কিছু একটা শক্ত লাগল। খুঁড়তে শুরু করলাম। খানিক খোঁড়ার পর একটা পাথরের টুকরো বেরিয়ে এল। আরও খুঁড়লাম। তারপর একটা ইটের দেয়ালের অংশ পেলাম। প্রণব বলল, এইখানে বোধহয় কোনো পুরানো ঘর ছিল। আমরা আরও খুঁড়তে লাগলাম। হঠাৎ একটা ফাঁকা জায়গা পেলাম। মনে হচ্ছিল ভূগর্ভে একটা ঘর। রোহিত টর্চ জ্বালিয়ে নিচে তাকিয়ে দেখল। মা, এখানে একটা সুড়ঙ্গ আছে, সে উৎসাহিত স্বরে বলল। আমরা সবাই নিচে নামলাম। সত্যিই একটা ছোট ঘরের মতো জায়গা। দেয়ালে কিছু পুরানো ছবি এঁকা, আর কোনায় একটা বট কাঠের বাক্স। হরেনবাবু কাপা হাতে বাক্সটা খুললেন।
ভিতরে অনেক পুরানো গয়নাগাটি, কিছু সোনার মুদ্রা আর কিছু দলিল দস্তাবেজ। এটাই আমার পূর্বপুরুষদের লুকানো সম্পদ, হরেনবাবু আবেগাপ্লুত স্বরে বললেন। আমরা সবাই অভিভূত। কিন্তু হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছিল কেউ পায়ে পায়ে এগিয়ে আসছে। কে আছে সেখানে? একটা কণ্ঠস্বর এল। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। হঠাৎ একটা লোক সুরঙ্গের মুখে এসে দাঁড়াল। সে গ্রামের পোশাক পরা, হাতে একটা লাঠি। আপনারা এখানে কি করছেন? লোকটা জিজ্ঞেস করল। প্রণব উঠে গিয়ে বলল, আমরা শুধু ইতিহাস সম্পর্কে জানতে এসেছি। কোনো ক্ষতি করছি না গি। লোকটা বলল, আমি এই গ্রামের মুরব্বি। আমার নাম শফিকুল ইসলাম। এই জায়গাটা আমাদের পূর্বপুরুষদের কাল থেকে আছে। আপনাদের এখানে আসার কথা আগে বলা উচিত ছিল। হরেনবাবু এগিয়ে গিয়ে সব ব্যাখ্যা করলেন। তার পূর্বপুরুষদের কথা, মানচিত্রের কথা বললেন। শফিকুল কাকা শুনে বললেন, হ্যাঁ, আমার দাদা বলতেন এই জায়গায় একসময় একটা জমিদার বাড়ি ছিল। জমিদারের নাম ছিল যদুনাথ মুখার্জি। তিনি এই এলাকার অনেক জমির মালিক ছিলেন। হরেনবাবু বললেন, যদুনাথ মুখার্জি ছিলেন আমার পরদাদা। শফিকুল কাকা অবাক হয়ে বললেন, তাহলে তো আপনি এই জায়গার উত্তরাধিকারী। যদুনাথ বাবু খুব ভালো মানুষ ছিলেন। দরিদ্রদের অনেক সাহায্য করতেন। আমরা জানলাম যে যদুনাথ মুখার্জি 1947 সালে দেশভাগের সময় ভারতে চলে যাওয়ার আগে তার সব সম্পদ এভাবে লুকিয়ে রেখেছিলেন। তিনি ভেবেছিলেন হয়তো একদিন ফিরে এসে এগুলো নিয়ে যাবেন। কিন্তু আর ফিরে আসা হয়নি। শফিকুল কাকা বললেন, যদুনাথ বাবুর আমলে এই এলাকায় একটা স্কুল ছিল, একটা হাসপাতাল ছিল। তিনি এলাকার মানুষের অনেক উপকার করেছিলেন। হরেনবাবু বললেন, আমার দাদা সব সময় বলতেন তার দাদা খুব দানশীল মানুষ ছিলেন। তিনি চাইতেন তার সম্পদ মানুষের কাজে লাগুক। তখন শফিকুল কাকা বললেন, আমাদের গ্রামে একটা স্কুল আছে, কিন্তু খুবই দুর্দশা। ছাদ ভেঙে গেছে, বেঞ্চ টেবিল নেই। যদি এই সম্পদ দিয়ে স্কুলটা মেরামত করা যায় তাহলে যদুনাথ বাবুর আত্মা শান্তি পাবে। হরেনবাবু একটু দ্বিধা না করে বললেন, হ্যাঁ, এটাই ভালো হবে। আমার পরদাদা চাইতেন তার সম্পদ মানুষের কাজে লাগুক। আমরা সবাই মিলে ঠিক করলাম যে এই সম্পদ দিয়ে গ্রামের স্কুলটা মেরামত করব আর একটা পাঠাগার তৈরি করব। কিন্তু এরপরেই শুরু হলো আসল রোমাঞ্চ। যখন আমরা বাক্সটা ভালো করে দেখলাম, তখন দেখি এর তলায় আরও একটা গোপন খাত আছে। সেখানে একটা ছোট্ট পুঁথি আর একটা অদ্ভুত চাবি। পুঁথিতে লেখা ছিল, যে এই চাবি পাবে সে জানবে আসল ধনভাণ্ডার কোথায়। এটা শুধু প্রথম ধাপ। দ্বিতীয় ধাপের জন্য সূর্যাস্তের সময় পূর্ণিমার রাতে বটগাছের নিচে আসতে হবে। রোহিত উৎসাহিত হয়ে বলল, মা, আজই তো পূর্ণিমা। আর এখন বিকেল 5টা। সূর্যাস্ত হতে আর 1.5 ঘণ্টা। শফিকুল কাকা বললেন, তবে আপনারা আমাদের বাড়িতে থাকুন রাত পর্যন্ত। রাতে একা এই জায়গায় থাকা নিরাপদ নয়। এখানে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে। কিন্তু আমাদের কৌতূহল চেপে রাখা গেল না। সন্ধ্যার পর আমরা আবার বটগাছের কাছে এলাম। পূর্ণিমার চাঁদের আলো সবকিছু রূপকথার মতো লাগছিল। হঠাৎ বটগাছের গোড়ায় একটা চকচকে জিনিস দেখতে পেলাম। কাছে গিয়ে দেখি একটা ধাতব প্লেট, যাতে কিছু প্রতীক খোদাই করা। এই প্লেটে আমাদের পাওয়া চাবির মতোই একটা আকৃতি খোদাই করা। চাবিটা লাগানোর সাথে সাথেই প্লেটটা সরে গেল। নিচে আরেকটা সুরঙ্গের মুখ। এবার এই সুরঙ্গ অনেক গভীর আর প্রশস্ত। আমরা টর্চ নিয়ে নিচে নামলাম। এই সুরঙ্গ অনেক দূর পর্যন্ত বিস্তৃত। মনে হচ্ছিল কোনো গোপন পথ। দেয়ালে মশাল রাখার জায়গা দেখতে পেলাম। প্রায় 10 মিনিট হাঁটার পর আমরা একটা বিশাল ঘরে পৌঁছালাম। এই ঘরের মাঝখানে একটা পাথরের বেদি। তার উপর একটা সোনার কলস। হরেনবাবু কলসটা তুলে দেখলেন। এর গায়ে অনেক মূল্যবান রত্ন বসানো। এটা আমার পরিবারের পূজার কলস। তিনি আবেগাপ্লুত স্বরে বললেন। কিন্তু আসল চমক অপেক্ষা করছিল পিছনে। ঘরের দেয়ালে একটা গোপন দরজা ছিল। সেটা খুলতেই আমরা আরেকটা ঘরে ঢুকলাম। এই ঘরে অনেকগুলো সিন্দুক সাজানো। প্রতিটা সিন্দুকে সোনা, রূপা, দামি পাথর আর প্রাচীন মুদ্রা ভর্তি। তানভীর অবাক হয়ে বলল, এত সম্পদ! এ যে রাজকোষের মতো। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল এই ঘরের শেষ প্রান্তে একটা পুরানো টেবিল। তাতে অনেক কাগজপত্র, বই আর একটা ডায়েরি। ডায়েরিটা খুলে দেখি যদুনাথ মুখার্জির নিজের হাতে লেখা। তিনি লিখেছেন কিভাবে 1946 সালের সাম্প্রদায়িক দাঙ্গার সময় তিনি তার প্রজাদের রক্ষা করেছেন। কিভাবে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাইকে সাহায্য করেছেন। একটা জায়গায় তিনি লিখেছেন, আমি জানি আমাকে এই দেশ ছেড়ে যেতে হবে।
কিন্তু আমার সম্পদ যেন সঠিক কাজে ব্যবহৃত হয়। যে এই সম্পদ পাবে সে যেন এলাকার মানুষের কল্যাণে ব্যবহার করে গি। হরেনবাবু ডায়েরিটা পড়ে কান্নায় ভেঙে পড়লেন। আমার পরদাদা কত মহৎ মানুষ ছিলেন। তিনি শুধু নিজের পরিবারের কথা ভাবেননি, এলাকার সবার কথা ভেবেছেন গু। আমরা সবাই মিলে ঠিক করলাম এই সম্পদ গ্রামের উন্নয়নে ব্যবহার করব। স্কুল মেরামত, হাসপাতাল তৈরি, রাস্তা সংস্কার সবকিছুর পরিকল্পনা করলাম। কিন্তু পরদিন সকালে আরও একটা চমক অপেক্ষা করছিল। শফিকুল কাকা এসে বললেন, গত রাতে আমার স্বপ্নে একজন বয়স্ক লোক এসেছিলেন। তিনি বলেছেন তিনি যদুনাথ মুখার্জি। তিনি খুশি যে তার সম্পদ সঠিক হাতে পড়েছে গু। আমি চমকে উঠলাম। আপনি যদুনাথ বাবুকে কখনো দেখেছেন? না, কিন্তু আমার দাদা বর্ণনা দিয়েছিলেন। লম্বা, ফর্সা, দাড়িওয়ালা। আর স্বপ্নের লোকটা ঠিক সেরকমই ছিল। হরেনবাবু তার পকেট থেকে যদুনাথ মুখার্জির একটা পুরানো ছবি বের করলেন। শফিকুল কাকা দেখেই বললেন, হ্যাঁ, এই লোকটাই আমার স্বপ্নে এসেছিল। আমাদের রোমাঞ্চ আরও বেড়ে গেল। মনে হল যদুনাথ মুখার্জির আত্মা সত্যিই আমাদের সাথে আছেন। পরের কয়েক সপ্তাহে আমরা সম্পদের একটা অংশ দিয়ে গ্রামের স্কুলটা চমৎকার করে সাজালাম। নতুন বেঞ্চ, টেবিল, বই, খেলার সামগ্রী সব কিনে দিলাম। একটা ছোট্ট হাসপাতালও তৈরি করলাম। গ্রামের মানুষ খুবই খুশি। তারা বলল, যদুনাথ বাবুর আত্মা নিশ্চয় শান্তি পেয়েছে গি। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয়। কয়েক মাস পর রোহিত আবিষ্কার করল যে যদুনাথ মুখার্জির ডায়েরিতে আরও একটা গোপন তথ্য লুকানো আছে। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, যদি কেউ আমার প্রকৃত উত্তরাধিকারী হয় তাহলে সে জানবে আমার সবচেয়ে বড় গোপনীয়তা। সেই গোপনীয়তা লুকানো আছে আমার প্রিয় বইয়ের মধ্যে গি। আমরা খোঁজাখুঁজি করে একটা পুরানো গীতার বই পেলাম। সেই বইয়ের ভিতরে একটা গোপন পকেট। তাতে একটা চিঠি। চিঠিতে যদুনাথ মুখার্জি লিখেছেন যে তিনি শুধু জমিদার ছিলেন না, একজন স্বাধীনতা সংগ্রামীও ছিলেন। তিনি গোপনে ব্রিটিশদের বিরুদ্ধে কাজ করতেন। তার কাছে অনেক গুরুত্বপূর্ণ দলিল ছিল যা প্রমাণ করে কিভাবে ব্রিটিশরা ভারতীয়দের উপর অত্যাচার করত। এই দলিলগুলো তিনি লুকিয়ে রেখেছিলেন একটা বিশেষ জায়গা। সেই জায়গার নির্দেশও দিয়ে গেছেন। গ্রামের পূর্ব দিকে একটা পুরানো মসজিদ আছে। সেই মসজিদের মিনারের নিচে উত্তর কোণে 3টা ইট সরালেই একটা গর্ত পাওয়া যাবে। সেখানেই লুকানো আছে আমার সংগ্রামের ইতিহাস গ। আমরা পরদিন সেই মসজিদে গেলাম। মসজিদের ইমাম সাহেব মৌলানা আব্দুল করিম সাহেবকে সব খুলে বললাম। তিনি খুশি হয়ে বললেন, যদুনাথ বাবু আমাদের এলাকার গর্ব ছিলেন। তিনি ধর্মবর্ণ নির্বিশেষে সবার প্রিয় ছিলেন গু। সত্যিই মিনারের নিচে সেই জায়গায় একটা টিনের বাক্স পেলাম। তাতে অনেক চিঠি, ছবি আর দলিল। এগুলো ছিল স্বাধীনতা সংগ্রামের অমূল্য ইতিহাস। আমরা এই সব দলিল জাদুঘরে দিয়ে দিলাম, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে যদুনাথ মুখার্জি শুধু একজন জমিদার ছিলেন না, একজন দেশপ্রেমিকও ছিলেন। এই পুরো অভিজ্ঞতা আমার জীবনে অনেক বড় প্রভাব ফেলেছে। আমি বুঝেছি যে অতীতের সাথে আমাদের একটা গভীর সংযোগ আছে। আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য যা রেখে গেছেন তা শুধু সম্পদ নয়, মূল্যবোধও। রোহিত এখন ইতিহাস নিয়ে পড়াশোনা করতে চায়। সে বলে, মা, আমি চাই আরও অনেক হারিয়ে যাওয়া ইতিহাস খুঁজে বের করতে গু। মিতালিও খুব উৎসাহিত। সে বলে, আমি যদুনাথ দাদুর মতো মানুষের সেবা করতে চাই। প্রণব বলেছে, এই অভিজ্ঞতা আমাদের পরিবারকে আরও কাছাকাছি এনেছে। আমরা একসাথে একটা অসাধারণ কাজ করেছি। আজ যখন আমি এই গল্প বলছি তখনও মনে হয় যদুনাথ মুখার্জির আত্মা আমাদের সাথে আছেন। মাঝে মাঝে রাতে মনে হয় কেউ আমাকে ডাকছে। কিন্তু এবার সেই ডাক ভয়ের নয়, শান্তির। অপর্ণার মতো যদুনাথ বাবু হয়তো চেয়েছিলেন তার অসমাপ্ত কাজ কেউ শেষ করুক। আমরা তার স্বপ্ন পূরণ করেছি। শান্তিগ্রামের মানুষ এখন আমাদের পরিবারের মতো মনে করে। প্রতি মাসে আমরা সেখানে যাই। দেখি কিভাবে স্কুল, হাসপাতাল চলছে। গ্রামের ছেলেমেয়েরা এখন ভালো শিক্ষা পাচ্ছে। অনেকে ঢাকায় এসে কলেজে ভর্তি হয়েছে। তারা বলে, আমরা যদুনাথ দাদুর স্বপ্ন বাস্তবায়ন করব। এই গল্পের মাধ্যমে আমি বুঝেছি যে জীবনে রোমাঞ্চ শুধু বইয়ের পাতায় নয়, বাস্তবেও আছে। শুধু চোখ খোলা রাখতে হয়, মন খোলা রাখতে হয়। আজও যখন আমি চাঁদনি রাতে বারান্দায় দাঁড়াই, মনে হয় হাওয়ায় ভেসে আসে যদুনাথ বাবুর কণ্ঠস্বর, ধন্যবাদ মধুমতি। তুমি আমার স্বপ্ন সফল করেছ গু। আর তখন আমার চোখে পানি এসে যায়। এই পানি দুঃখের নয়, আনন্দের। এই পানি গর্বের, কৃতজ্ঞতার। কারণ আমরা শুধু একটা গুপ্তধন খুঁজে পাইনি,
খুঁজে পেয়েছি মানবতার সবচেয়ে বড় ধন, ভালোবাসা আর সেবা। এই গল্প এখানেই শেষ। কিন্তু যদুনাথ মুখার্জির স্বপ্ন এখনও চলমান। শান্তিগ্রামের মানুষের মুখের হাসি, স্কুলের ছেলেমেয়েদের পড়ার আওয়াজ, হাসপাতালে সুস্থ হয়ে ওঠা রোগীদের কৃতজ্ঞতার চোখ, এসবই প্রমাণ করে যে ভালো কাজের ফল কখনো নষ্ট হয় না। আর আমি এখন জানি যে জীবনের প্রতিটি দিন একটা নতুন অ্যাডভেঞ্চার। শুধু সেই অ্যাডভেঞ্চার খুঁজে নেওয়ার সাহস থাকতে হয়। আমার এই গল্প শুনে যারা অনুপ্রাণিত হবেন, তারাও খুঁজে বের করুন আপনার চারপাশের লুকানো ইতিহাস, লুকানো সম্পদ। হয়তো আপনিও খুঁজে পাবেন এমন কিছু যা পরিবর্তন করে দেবে আপনার জীবন, আপনার সমাজ। মনে রাখবেন, প্রতিটি পুরানো বাড়ি, প্রতিটি পুরানো গাছ, প্রতিটি পুরানো মানুষের কাছে লুকানো আছে অসংখ্য গল্প। শুধু সেই গল্প শোনার কান আর বোঝার মন থাকতে হয়। আর যদি কখনো মনে হয় যে কেউ আপনাকে সাহায্যের জন্য ডাকছে, তা সে জীবিত হোক বা মৃত, তাহলে ভয় না পেয়ে এগিয়ে যান। কারণ সাহায্য করার মধ্যেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় পুরস্কার। আমার গল্প এখানেই শেষ। কিন্তু আমার বিশ্বাস, আপনারও এমন কোনো গল্প আছে যা অপেক্ষা করে আছে বলার জন্য। সেই গল্পের খোঁজ করুন, সেই অ্যাডভেঞ্চারে যোগ দিন। ধন্যবাদ সবাইকে।